গুড মর্নিং। ওয়েলকাম টু কোয়াড ক্লাসেস ইউটিউব চ্যানেল। আজকে আমরা 7/11 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই সিরিজে আমরা মূলত প্রতিদিনের ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্টসগুলোকে নিয়ে আলোচনা করছি এবং তার সাথে সাথে স্ট্র্যাটেজিকের যে পার্টগুলো আমাদের জানা উচিত সেগুলোকেও দেখছি। এই ভিডিও সিরিজে বাই উইকলি কম্পাইলেশন ভিডিও আপলোড করা হবে এবং ভিডিওগুলোর পিডিএফ তোরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। তাহলে আজকের ভিডিও শুরু করছি। তো ভয়েসে একটু ইস্যু হতে পারে, আজকে আমার একটু ঠান্ডা লেগেছে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন সোহরা ট্যুরিজম সার্কিটকে নিয়ে। আচ্ছা, স্টেটমেন্ট বেস প্রশ্ন যে কোনো আমরা অ্যাটেম্প্ট করবার আগে একটু তার ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশনগুলো জেনে নিই। এই সোহরা ট্যুরিজম সার্কিট, সোহরা বা যেটা আমাদের পরিচিত নামে চেরাপুঞ্জি, সেখানে লঞ্চ করা হচ্ছে এবং এটিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যেরকম তোরা এখানে ফটোটার মধ্যে দেখতে পাচ্ছিস, তিনি লঞ্চ করছেন। পিএম ডিভাইন, যেটা নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য লঞ্চ করা হয়েছিল 2022 সালের ইউনিয়ন বাজেটে, সেটার আন্ডারে এই প্রজেক্টটাকে লঞ্চ করা হচ্ছে। সুতরাং এই অন্যান্য স্টেটমেন্টগুলোকে আমরা দেখবো, এটা একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। এবং এবার যদি আমরা স্টেটমেন্টগুলোকে দেখি, তাহলে প্রথম স্টেটমেন্টটা কি রয়েছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটাকে পিএম ডিভাইনের আন্ডারে সৌরা ট্যুরিজম সার্কিট যে প্রজেক্টটা, এটাকে লঞ্চ করছে। সুতরাং আমাদের যে প্রথম স্টেটমেন্টটা সেটা সঠিক। দ্বিতীয় যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা হলো এর টোটাল যে ইনভেস্টমেন্ট আউটলে সেটা হলো 233 কোটির, সেটাও একটা সঠিক স্টেটমেন্ট। এবং 3 নম্বর যে স্টেটমেন্টটা দিয়েছে যে এটাতে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টে 90:10 রেশিওতে ফান্ডিং দিচ্ছে। দেখ, সেন্ট্রালি স্পন্সার্ড যে এই পিএম ডিভাইন স্কিমটা, এটাতে গভর্নমেন্ট 100% পুরো ফান্ডিংটা দেয়। নর্মালি যে বেশিরভাগ যে গভর্নমেন্ট স্কিমগুলো, সেখানে যখন নর্থ ইস্ট এবং হিমালয়ান স্টেটগুলোর কথা বলা হয় তখন 90:10 রেশিওতে ফান্ডিংটা দেওয়া হয়। কিন্তু কিছু কিছু সেক্ষেত্রে এক্সেপশনস রয়েছে এবং যার মধ্যে পিএম ডিভাইনটাও পড়ে। অন্য যে স্টেটগুলো, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধর, উত্তরপ্রদেশ বল, বিহার, এই যে রাজ্যগুলো, এগুলোর ক্ষেত্রে এই ফান্ডিংটা হয় 60:40 রেশিওতে। কিন্তু হিমালয়ান এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের যে স্টেটগুলো, সেগুলোর ক্ষেত্রে নর্মালি যে স্কিমগুলো রয়েছে সেখানে 90:10 রেশিওতে। এবং পিএম ডিভাইনের মতো কিছু এক্সেপশন আছে যেখানে এগুলো পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টই ফান্ড করে। সুতরাং আমাদের যে থার্ড স্টেটমেন্টটা হলো সেটা একটা রং স্টেটমেন্ট। এবং এখানে আমাদের সঠিক অ্যান্সারটা তাহলে হয়ে যাবে কি, স্টেটমেন্ট 1 and 2 কারেক্ট। সোহরা বা চেরাপুঞ্জি যারা ঘুরতে গেছিস দেখে জানিস, প্রচন্ড সুন্দর একটা জায়গা। এখানে যে ফলসটা ছবি দেওয়া হয়েছে এটা নৌকালিকাই ফলস, আমি নিজেও গেছিলাম এখানে এবং অসাধারণ সুন্দর একটা জায়গা এটা। এখানে এই সোহরা ট্যুরিজম সার্কিট যে প্রজেক্টটা, এটা মূলত একটা মাল্টি ডে বা ট্যুরিজম হাব তৈরি করবার কথা ভাবা হচ্ছে সোহরাতে, যার আন্ডারে এখানে সোহরা এক্সপিরিয়েন্স সেন্টার তৈরি করা হবে। এছাড়া নৌকালিকাই ফলস, মক্সমাই কেভ, ইকো পার্ক এবং ওয়াকালিয়ার ক্যানিয়ন এরকম যে আরও ট্যুরিজম সাইটগুলো রয়েছে, সেগুলো ডেভেলপমেন্টও একটা খরচা করা হবে। এর ফলে ওই রিজিয়নের ট্যুরিজম একটা বুস্ট পাচ্ছে এবং তার সাথে সাথে ওখানকার যে লোকালসরা রয়েছে তাদের কাছেও একটা ইনকামের সোর্স হয়ে দাঁড়াচ্ছে এটা। এই যে প্রজেক্টটা, এটা মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন এবং গভর্নমেন্ট অফ মেঘালয়, এরা মিলিতভাবে এই প্রজেক্টটাকে লঞ্চ করছে। এছাড়া পিএম ডিভাইন স্কিম, যেরকম আমি বললাম, এটা একটা সেন্ট্রাল সেক্টর স্কিম যেটা 100% সেন্ট্রাল ফান্ডিংয়ে চলছে। 2022-23 ইউনিয়ন বাজেট এটাকে লঞ্চ করা হয়েছিল এবং নেক্সট 4 ইয়ার মানে 2026 অব্দি 6,600 কোটি টাকা খরচা করবার কথা বলা হচ্ছে এখানে। মেঘালয় স্টেটটা যদি ম্যাপে দেখিস, এখানে মূলত তিনটে, একটা হিলি রিজিয়ন এবং এখানে গারো খাসি জয়ন্তিয়া, পরপর যে অর্ডারে বললাম সেই অর্ডারে পাহাড়গুলো রয়েছে লেফট টু রাইট। এইখানে গারো হিলস, খাসি হিলস অ্যান্ড জয়ন্তিয়া হিলস। খাসি হিলসের ওপরে যেটা হাইয়েস্ট পিক শিলং, সেটাই মেঘালয়ের ক্যাপিটাল। এই রাজ্যটি আসামের থেকে আলাদা হয়ে তৈরি হয়। তোরা যদি ম্যাপেও দেখিস, এইখানে পুরো মেঘালয়ের যে বর্ডারটা, সেটা পুরোটাই এখানে আসাম। এই পিছনে অনেকটা সেই মায়ের কোলে বাচ্চা রয়েছে এরকম টাইপের একটা ফিল পাবি। এবং এই মেঘালয়ের সামনে এইদিকে বাংলাদেশ বাউন্ডারি এবং বাংলাদেশ বর্ডার, এবং এখানে রয়েছে ময়মনসিংহ এবং সিলেট যে প্রদেশ দুটো। মেঘালয় স্টেটটি 22nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1969-এর মাধ্যমে আসামের থেকে আলাদা হয়ে একটা অটোনমাস স্টেট হিসেবে প্রথম আত্মপ্রকাশ করছে এবং 21শে জানুয়ারি 1972-এ এটা কমপ্লিট স্টেটহুড পাচ্ছে। মৌসিনরাম বা চেরাপুঞ্জি, যেখানে সর্বাধিক বৃষ্টি হয়, সেটা এই মেঘালয়তেই অবস্থিত এবং বর্তমানে এর গভর্নর সিএইচ বিজয় শঙ্কর এবং সিএম কনরাড সাংমা। এর পরের প্রশ্ন আমাদের ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স নিয়ে বা ডিআরআই। ডিআরআই একটা
গাঁজার স্মাগলিং র্যাকেটকে ধরছে। ডিআরআই এর পোস্টিং বা এগুলো নিয়ে আসছি পরে। এই যে অপারেশনটা ছিল তার নাম ছিল অপারেশন উইডআউট। ডিআরআই মূলত সিবিআইসি বা সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের আন্ডারে মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে কাজ করে। এই এজেন্সিটাকে ফর্ম করা হচ্ছে 1957 সালে, এবং এই যে অ্যারেস্টগুলো হয়েছিল উইড স্মাগলিং এর ব্যাপারে, সেটা এনডিপিএস অ্যাক্ট বা নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট 1985 মাধ্যমে করা হচ্ছে। ডিআরআই এর পোস্টিং নর্মালি এটা একটা ডেপুটেশনাল পোস্টিং। তোরা যারা সিবিআইসিতে জয়েন করবি পরবর্তী সময়, সেখানে দেখবি সিজিএল এ যে 3টে পোস্ট থাকে সিবিআইসির আন্ডারে: এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার এবং এক্সাইজ ইন্সপেক্টর বা জিএসটি ইন্সপেক্টর, যেটা যেটা আগে সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর ছিল। তো এই 3টে পোস্টের থেকে মেনলি ডেপুটেশনে ডিআরআইতে যাওয়া যায়, এবং খুব ইন্টারেস্টিং জব প্রোফাইল এখানকার। মূলত যে সিক্রেট এজেন্টসের জব প্রোফাইল তোরা দেখে থাকিস সেরকমই এজেন্টের হয় এরা, কিন্তু পুরো যে ম্যাটারটা সেখানে রেভিনিউ ইন্টেলিজেন্স রিলেটেড হয়। মানে কোথাও কোনো স্মাগলিং হচ্ছে বা কিছু, সেই ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করা বা এই ইন্টেলিজেন্সের পার্টটা। আমাদের পরবর্তী প্রশ্ন একটা ফেস্টিভ্যালকে নিয়ে, কার্তিক নাচ ফেস্টিভ্যাল। এটা মূলত কোন দেশে সেলিব্রেট করা হয়? অ্যান্সার হলো নেপাল। নেপালের পাটন দরবার স্কোয়ার, যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও, সেখানে এই 10 দিন ব্যাপী এই ফেস্টিভ্যালটা করা হয়। নর্মালি 10 দিনই হয়, তার চেয়ে বেশিও হয়, কিছু কিছু ক্ষেত্রে 15 বা 17 দিনও এটা হয়ে থাকে। 17th সেঞ্চুরিতে রাজা সিদ্ধি নরসিংহ মল্ল এই ফেস্টিভ্যালটাকে শুরু করছে। মূলত বিষ্ণু দেবতার উপাসনার জন্য এই ফেস্টিভ্যালটা করা হয়। এছাড়া ভারতের মিথিলা রিজিয়ানেও এই ফেস্টিভ্যালটা বেশ কিছু জায়গায় অবজার্ভ করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের প্রথম ইন্টারন্যাশনাল সহোদয় কনফারেন্স কোথায় করছে? অ্যান্সার হলো দুবাই। সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এরা এদের এইবারের জন্য প্রথমবারের যারা এই অ্যানুয়াল কনফারেন্স, 31st অ্যানুয়াল কনফারেন্স ছিল ওদের, সেটাকে কোনো বাইরের দেশে কন্ডাক্ট করছে। সুতরাং এটা একটা ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স, এটা দুবাইতে হচ্ছে, যার থিম ছিল রুটেড ইন উইজডম রাইজিং উইথ ভিশন রি ইমাজিনিং এডুকেশন থ্রু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। বর্তমানে সিবিএসই চেয়ারপারসন হচ্ছেন রাহুল সিং। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা তোরা জানিস আমাদের এডুকেশন সিস্টেমে একটা চেঞ্জ হতে চলেছে। 1986-এর লাস্ট চেঞ্জ হয়েছিল, এবং আমরা যেটা করেছি 10+2 মডেলে, মানে 10th-এ গিয়ে একটা সেকেন্ডারি এক্সাম এবং +2-তে গিয়ে একটা হায়ার সেকেন্ডারি এক্সাম, সেই সিস্টেমটাকে চেঞ্জ করে 5+3+3+4 সিস্টেম নিয়ে আসা হচ্ছে। বর্তমানে আমাদের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, এবং এই ন্যাশনাল এডুকেশন পলিসি কস্তুরী রঙ্গন কমিটির রেকমেন্ডেশনে করা হচ্ছে। আর এনসিআরটি যাদের বই নর্মালি সিবিএসই বোর্ডের স্কুলগুলোতে ইউজ করা হয়, সেই, এবং আমরা যখন ইউপিএসসি বা আমাদের প্রিপারেশনের জন্য জিকে পড়ি তখন এনসিআরটি একটা খুব ভালো সোর্স। সেই এনসিআরটির এস্টাবলিশমেন্ট হয়েছিল 1961 সালে, এবং বর্তমানে ডাইরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি। আমাদের পরবর্তী প্রশ্ন, প্যারিস মাস্টার্স টাইটেল 2025 এটা জিতে কোন টেনিস প্লেয়ার তার ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্কিংয়ে উঠে আসছে? অ্যান্সার হলো জেনিক সিনার। ইনি ইটালির বাসিন্দা, এবং এই বছরে 2025-এ তিনি অস্ট্রেলিয়ান ওপেন জিতছেন, উইম্বলডন জিতেছেন, এবং ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলকারাজের কাছে উনি হেরে গেছিলেন, রানার্স আপ হয়েছিলেন টনি ফ্রেঞ্চ ওপেনে। কিন্তু সেখানে তিনি অলমোস্ট, মানে একটা খুব লম্বা ম্যাচ হয় এবং খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়, পারলে হাইলাইটস দেখতে পারিস। এছাড়া 2024 সালে উনি ইউএস ওপেন জেতেন, এবং 2024-এ উনি অস্ট্রেলিয়ান ওপেনও জেতেন। গাজালা হাসমি, ইমরান হাসমির কেউ হয় কিনা আমি জানি না। তিনি প্রথম সাউথ এশিয়ান আমেরিকান হিসেবে আমেরিকার কোন স্টেটের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন? সঠিক অ্যান্সার হলো ভার্জিনিয়া। তোদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। 6 ডিসেম্বর থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, আয়রনম্যান 2.0 ব্যাচ। আমরা মূলত এসএসসি এবং রেলওয়েজের পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করাই। তোরা যদি ব্যাচ বুক করতে চাস তাহলে এই নাম্বারে কল করতে পারিস, অথবা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও করতে পারিস। আমাদের লোকেশন নৈহাটিতে, নৈহাটি, উত্তর 24 পরগনা।
দুটো ক্লাস ফ্রি ডেমো ক্লাস থাকবে এবং প্রথম 10 জনের জন্য ফ্ল্যাট 10% অফ থাকবে। কালমেগি টাইফুন এটা কোন দেশে আসছে? অ্যান্সার হলো ফিলিপিন্স। ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়র এবং এই টাইফুনটার নামকরণ করেছিল নর্থ কোরিয়া। ফিলিপিন্স দেশটাকে যদি আমরা ম্যাপে দেখি, এটা হলো সাউথ চায়না সি এবং সেখানেই রয়েছে এই ফিলিপিন্স দেশটা। ফিলিপিন্সের ক্যাপিটাল ম্যানিলা, যেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারও রয়েছে, যেটা ফরমেশন হচ্ছে 1966 সালে, এবং ফিলিপিন্সের কারেন্সি হলো পেসো। এছাড়া যে সাইক্লোনগুলো আমরা দেখতে পাই সেগুলোর বিভিন্ন এলাকাতে বা বিভিন্ন সমুদ্রে সেটার নাম বিভিন্ন হয়, এবং ইউএসএতে যেরকম এটাকে বলা হয় টর্নেডো, অস্ট্রেলিয়াতে উইলি উইলি, চীন সাগরের এই রিজিয়নে টাইফুন, নর্থ আমেরিকাতে হারিকেন, এবং ভারত মহাসাগরের মধ্যে সাইক্লোন বলে, ভারত মহাসাগরে সাইক্লোন। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট অ্যাক্টর হিসেবে কে অ্যাওয়ার্ড পাচ্ছে? এটা আমাদের পরবর্তী প্রশ্ন। সঠিক অ্যান্সার হলো কার্তিক আরিয়ান। এই অ্যাওয়ার্ডটাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের সঙ্গে গোলাবি না। এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য। আর দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়, যেটা 2012 সাল থেকে শুরু হচ্ছে। এবং এই ভেন্যু ছিল মুম্বাইতে। বেস্ট অ্যাক্টর কার্তিক আরিয়ান পেয়েছে চন্দু চ্যাম্পিয়ন সিনেমাটার জন্য। বেস্ট মুভি স্ত্রী 2 সার্কাটিকা আতঙ্ক। বেস্ট অ্যাক্ট্রেস কৃতি সেনন। আর মোস্ট ভার্সটাইল অ্যাক্টর আমাদের পুষ্পা ভাই আল্লু অর্জুন। আর ফিল্ম অফ দ্য ইয়ার হিসেবে কালকি 2898 এডি। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা মূলত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এবং দাদা সাহেব ফালকে যিনি ইন্ডিয়ান সিনেমার জনক ছিলেন, আর তার নাম অনুসারে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, যেটা আন্ডারে ডাইরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালস, এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। দাদা সাহেব ফালকে ছিলেন প্রথম ইন্ডিয়ান ফিল্ম মেকার যিনি রাজা হরিশ্চন্দ্র এই সিনেমাটা তৈরি করেন 1913 সালে। মূলত প্রতি বছরই দেওয়া হয় এই অ্যাওয়ার্ডটাকে, এবং এই বছর 2025 সালে এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন মোহনলাল। আহ, ছবিতে দেখতে পাচ্ছিস, খুব পরিচিত মুখ, মালায়ালাম অ্যাক্টর। এবং 2024 সালে এটা পেয়েছিলেন ওয়াহিদা রহমান। প্রথম রেসিপিয়েন্ট এই অ্যাওয়ার্ডের ছিলেন দেবিকা রানী। ভারতের কোন স্টেট স্টারলিংক, যেটা ইলন মাস্কের কোম্পানি, তার সাথে পার্টনারশিপে স্যাটেলাইট বেসড ইন্টারনেট নিয়ে আসছে প্রথমবারের জন্য? যার অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র, এবং মুম্বাইতে এটাকে প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা হবে। স্টারলিংকের ব্রডব্যান্ড সার্ভিস, যেটা একটা লো আর্থ অরবিটের মাধ্যমে প্রোভাইড করা হয়। এর ফাউন্ডার ইলন মাস্ক। আচ্ছা, এই লো আর্থ অরবিট বা আর্থের যে স্যাটেলাইট অরবিটসগুলো, সেগুলো নিয়ে এর আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোদের সঙ্গে আলোচনা করেছিলাম। আরেকবার জিনিসটা খুব শর্টে রিক্যাপ করে নিচ্ছি। ধরে নে পৃথিবী এরকম রয়েছে, এবং আমরা ধর হাতে একটা এরকম দড়িতে ঢিল বেঁধে নিয়ে ঘোরালে যেরকম টাইপের ঘোরানো হয়, তো সেরকমভাবেই স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ঘুরছে। এবার এইভাবে জিনিসটাকে যদি ইমাজিন করিস, তাহলে আমরা যখন দড়িটাকে বেঁধে নিয়ে ঘোরাচ্ছি এবং ইটটাকে আমাদের সামনে সবসময়ের জন্য দেখতে পাচ্ছি, তো এরকমই সিনারিওটা যখন পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে একটা জিওস্টেশনারি অরবিট। জিওস্টেশনারি অরবিট নর্মালি একটু বড় সাইজের হচ্ছে, এবং এই অরবিটে নর্মালি কমিউনিকেশন যে স্যাটেলাইটগুলো সেগুলোকে এর মধ্যে রাখা হয়। এবার লো আর্থ অরবিটের ক্ষেত্রে কি হয়, সেটা এই রেডিয়াসটা যেটা অরবিটে সেটাই আরেকটু ছোট হয়, পৃথিবীর অনেকটা কাছ দিয়ে যায়। এবং এই লো আর্থ অরবিটগুলো নর্মালি জিপিএস সিগন্যাল বা এগুলোর জন্য ইউজ করা হয়। এবার এছাড়া পোলার অরবিটও ইউজ করা হয়, অথবা আরেক টাইপের অরবিটও নর্মালি আমাদের এই স্যাটেলাইটগুলোকে রাখার জন্য ইউজ হয়, যেটা হলো সোলার অরবিট, যেটা এই পোলার অরবিটের থেকে একটু ইনক্লাইন্ড থাকে। এরপর আমরা কিছু স্টেটমেন্টস দেখে নেব। যেমন ফিফা, তারা একটা পিস প্রাইজ অ্যানাউন্স করছে, যেটা ফিফা পিস প্রাইজ ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড। এর অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে জিয়ানি ইনফ্যান্টিনো, যিনি বর্তমানে ফিফার প্রেসিডেন্ট, তিনি এটাকে অ্যানাউন্স করছেন। এই লোকটাকে চিনিস, আগের বছর মানে আগের ওয়ার্ল্ড কাপের টাইমে লোকটার কে সঙ্গে মোটামুটি সবাই ফ্যামিলিয়ার হয়ে গেছিস। আগের ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল কোথায়, কাতারে, এখানে আর্জেন্টিনা যেতে এবং মেসির হাতে ওয়ার্ল্ড কাপ থেকে সত্যি আমাদের সবাইকারই বেশ ভালো লেগেছিল।
ফিফা, যেটা 1904 সালে এটাকে তৈরি করা হচ্ছে, জুরিক সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার। এর নেক্সট যে ওয়ার্ল্ড কাপ 2026-এ ইউএসএ, কানাডা এবং মেক্সিকো সেটাকে হোস্ট করতে চলেছে, এবং নেক্সট যে উমেন্স ওয়ার্ল্ড কাপ সেটা ব্রাজিল হোস্ট করবে। সরি, সেটাকে ব্রাজিল হোস্ট করতে চলেছে। মহারাষ্ট্রতে উত্তান থেকে বিরার, উত্তান হলো মহারাষ্ট্রের এই রিজিয়নটা যেটা মুম্বাইয়ের কাছেই, এবং বিরার হলো এই রিজিয়নটা। এখানে একটা সিলিং তৈরি করা হচ্ছে। সিলিং মানে এরকম একটা ব্রিজ বলতে পারিস, যেখান দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। এই উত্তান থেকে বিরার অবধি বা বিরারের ভাদাভান পোর্ট অবধি এই প্রজেক্টটাকে নিয়ে আসা হচ্ছে। ভাদাভান পোর্ট এটা বিরারের ওখানে অবস্থিত সাগরমালা প্রজেক্টের আন্ডারে একটা পোর্ট। সাগরমালা প্রজেক্টটাকে লঞ্চ করা হচ্ছে 2015 সালে, এবং এর নোডাল মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। এর সাথে আজকে আমরা আমাদের ভিডিও শেষ করছি। তোদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করিস, তোর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নিস, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস। আর আমাদের এই ভিডিওর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারিস। থ্যাংক ইউ।